দর্শক, আইএফআইসি ব্যাংক প্রতিদিন সংলাপ অনুষ্ঠানে আয়নাঘরের বন্দিশালাতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহীন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আমাদের এই অনুষ্ঠানে কথা বলি তাদের সাথে যারা দীর্ঘদিন ধরে গুমের শিকার হয়ে আছেন, তাদের পরিবারের সাথে কথা বলি। আমরা কথা বলি এমন মানুষদের সাথে যারা গুম ঘর থেকে ফেরত এসেছেন। আমরা কথা বলি সেই সব মানুষদের সাথে যারা গুম, অপহরণ এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কাজ করে, সেই মানবাধিকার কর্মীদের সাথে কথা বলি। আমরা আজকে আমাদের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য এমন দুটো পরিবারকে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি, যারা দীর্ঘ বছর ধরে তাদের সন্তান, তাদের ভাইদের জন্য অপেক্ষা করছে। পরিবারের পক্ষ থেকে যে দুটো সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছিল লেখাপড়া করার জন্য, 12 বছরেরও বেশি সময় ধরে তারা আর বাড়িতে ফিরে আসেনি। তাদেরকে কে বা কারা তুলে নিয়ে গেছে তাও জানতে পারছেন না পরিবার সদস্যরা। একজনের নাম মুকাদ্দিস। তার বাবাকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। তিনি পথে আছেন, এখনো এসে পৌঁছাননি। তিনি আসা মাত্রই আমরা তাকে স্টুডিওতে নিয়ে আসব। আমরা আরেকজনকে আমাদের এখানে স্বাগত জানিয়েছি। তার নাম খালেদ সাইফুল্লাহ। তিনি তার ভাই ওয়ালিউল্লাহর জন্য দীর্ঘ বছর ধরে অপেক্ষা করছেন। ওয়ালিউল্লাহ, আপনাকে, খালেদ সাইফুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই জানতে চাচ্ছি, আপনার ভাইয়ের জন্য কত বছর হলো আপনারা অপেক্ষা করছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। যে আমার ছোট ভাই এবং মুকাদ্দাস, ওদেরকে স্মরণ করে আপনারা এভাবে আমাদেরকে স্টুডিওতে স্মরণ করেছেন। এনটিভি পরিবারকে ধন্যবাদ। আমরা 2012 সাল থেকে এই পর্যন্ত পথে তাকিয়ে আছি যে এই বুঝি আমার ছোট ভাই চলে আসছেন। বিশেষ করে মায়ের সাথে, বাবার সাথে আমি ওর বিষয়টি নিয়ে কথা বলি না, কারণ অন্যদের সাথে মা এভাবেই বলেন যে আমি মাঝে মধ্যে দরজা খুলি, এই বুঝি ওলি এসে পড়েছে, এই বুঝি ওলি এসে পড়েছে। এই জন্য আমি মায়ের সাথে খুব বেশি স্মৃতিচারণ করি না। আমি জানি যে আব্বা আম্মা এরকম পথের দিকে তাকিয়ে থাকেন। আব্বাকে আমি প্রায় দেখি যে ঘরের দরজার সামনে আমাদের বসার স্পেস আছে, সেখানে বসে থাকেন। খালেদ ভাই, আমরা এই আলোচনাটায় যাব। জি, আমি একটু জানতে চাচ্ছি আপনার পরিবারটা সম্পর্কে। জি, আমাদের পরিবারে আমরা 7 ভাই বোন। আমরা 2 ভাই এবং 5 বোন। আমি সকলের বড় এবং আব্বা আম্মা এখনও জীবিত আছেন। আব্বা একটি বড় খুলনা ডিভিশনের তৎকালীন বড় এতিমখানার প্রতিষ্ঠাতা এবং একটি আলিম মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে রিটায়ার্ড করেছেন। এখনও তারা দুজনই হায়াতে বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ। আপনারা, আপনাদের রাজনৈতিক মতাদর্শ কি, বা কোন রাজনীতি বা কোন ধরনের রাজনীতির সাথে আপনারা জড়িত ছিলেন কিনা বা আছেন কিনা? আমাদের পারিবারিকভাবে আসলে ধর্মীয় নেতৃত্বর বিষয় নিয়েই আমাদের বেড়ে ওঠা এবং এভাবেই প্রায় 3 পুরুষ যাবৎ আমরা ধর্মীয় নেতৃত্ব এলাকায় এবং বিভিন্ন জায়গায় দিয়ে থাকছি। মূলত ইসলাম প্রতিষ্ঠার জন্যই আমাদের পরিবারটি বা আমাদের আত্মীয় স্বজন এভাবে বেড়ে উঠেছে। তো সেক্ষেত্রে ওয়ালিউল্লাহ আমাদের থেকে লেখাপড়া করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ এই বিভাগে স্টাডিরত ছিল এবং ওর ডিপার্টমেন্টে ও অনার্সে ফার্স্ট হয়েছিল। তো সেক্ষেত্রে পারিবারিকভাবে আমরা এরকম আসলে রাজনৈতিকভাবে বেড়ে ওঠা এরকমটা হয়নি। তবে ও ইসলামী রাজনীতি পছন্দ করত, সেটা আমরা পরে জানতে পেরেছি। আসলে ও কোথায় পড়াশোনা করলো,
ওর স্কুল লাইফ এবং কলেজ লাইফ যদি বলেন। হ্যাঁ, এটা আমি খুব স্পষ্টই বলতে পারবো, কারণ ও আমার একমাত্র ভাই। তো আমি তখন ডেমরায় দারুন্নজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় সবেমাত্র শিক্ষকতার চাকরি নিয়েছি পড়াশোনা শেষ করে। তো এখানে আমি ওকে নিয়ে এসেছিলাম ক্লাস 9-এ। ও 2003 সালে দাখিল পাশ করে দারুন্নজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে। আলিমে ওকে বাংলার আজহার খ্যাত বিখ্যাত মাদ্রাসা সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসায় ভর্তি করিয়ে দেই। ওখান থেকেই ওর আলিম শেষ হয় এবং আমরা পারিবারিক পরামর্শক্রমেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ও পরীক্ষা দেওয়ার পরে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় ও এগিয়ে যায়, ওখানে অ্যাডমিশন নেয়। কোন সালে অ্যাডমিশন নিল? অ্যাডমিশনটা যেহেতু 2005 সালে ওর আলিম শেষ হয়েছে, ওই সময়টাই 5-6 যেহেতু শেষ হয়েছে, সাধারণত সেই বছরেই ভর্তি হওয়ার বা কথা। 6-এর দিকে। 6-এর দিকে বা 6-এর শুরু হতে পারে, ঠিক বলেছেন। কিন্তু 6 থেকে 2012, এই যে 6 বছরের একটা দূরত্বের কারণ কি? তার আগেই তো অনার্স মাস্টার্স শেষ হয়ে যাওয়ার কথা না? না, ও তো মাস্টার্সে তখন অধ্যয়নরত ছিল। আচ্ছা। অনার্স তো শেষ হয়ে গেছিলই। হুম হুম। মাস্টার্স পরীক্ষাটা ওর গুম হওয়ার পরে লং টাইম ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন এটা বন্ধ রেখেছিল ওরা দুজন গুম হওয়ার পরে। হুম হুম। তার কাজে মাস্টার্সেই ফাইনালি ছিল ওরা। সেটা টাইমিং বিশ্ববিদ্যালয় সেশন জট কিছুটা থাকে সাধারণত, খুব বেশি ছিল এমনটা মনে হয় না। আপনার ভাই ওয়ালিউল্লাহ, জি, তিনি যদি ছাত্র রাজনীতি করে থাকেন, তাহলে ওই রাজনীতি, সেই সংগঠন বা কোন পর্যায়ের নেতা ছিলেন ওয়ালিউল্লাহ? ও আমি বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকবার গিয়েছি এই পারপাস গুম হওয়ার পরে। ওখানকার সকল প্যানেলের শিক্ষক যারা ওর, আমাদের বাড়িতে বেশ কয়েকজন স্যার আমাদের ওখানে গিয়েছেন। ডাক্তার ইয়াহিয়া স্যার, ডাক্তার আবু জাফর খান স্যার, এরা আসলে দলমত এই বিষয়ে না, অলিউল্লাহর স্যারদের কাছে খুবই মানে স্যারদেরকে খুব ভালোবাসা এবং অনার করা ওর একটা অভ্যেস ছিল। আমি দেখছি ওর শিক্ষকদের সাথে ওর খুব ভালো সম্পর্ক ছিল। আর সংগঠনের বিষয়ে আমি ওখানে গিয়ে জানতে পারছি, সেটি ও প্রথম পর্যায়ে সমাজ কল্যাণ বিষয়ক দায়িত্ব পালন করছে। এরপর যখন গুম হয় সেই সময় অর্থ সম্পাদক সম্ভবত এই পদে ও, মানে বড় কোনো পদে ছিল না। মানে একটা বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক, একটা ছাত্র সংগঠনের না না, এত বড় কোনো পোস্ট না তো। ওর রুমমেট, আমি তখন রুমমেট যে সেই রুমে আমি ছিলাম গিয়ে কয়েকদিনই, সে বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিল। এই একই রুমে ওরা থাকতো। ওরকম বড় পদে ছিল না, সভাপতি না, সেক্রেটারি নয়। তা বাকি পদগুলো তো আর এরকম সিনিয়র কিছু না, যেটা আপনি বলছিলেন। তো কবে কখন কোন দুঃসংবাদটা আপনারা শুনলেন, কিভাবে কার মাধ্যমে শুনলেন? এটা আসলে 2012 সালের 4 ফেব্রুয়ারি মূলত। ওই দিন ও আমার বাসায় এসেছিল ঢাকাতে। তো আমার সাথে তো আর ওর দেখা হয়নি, কারণ আমি তো অফিস টাইমে আর থাকি না। বাসায় আসছে আমার ছেলের, তখন বয়স খুবই কম। বিশেষ করে ও সারাক্ষণ ওরে কোলে নিয়ে ঘুরে বেড়াতো। এই দৃশ্য আমি আসলে মনে করতে পারি না। সারাক্ষণ ওকে নিয়ে ওর বন্ধুদের কাছে ঘুরে বেড়াতো মূলত। তো আসলে আমার ছেলে আবদুল্লাহ জিমাত ওকে কোলে নিয়ে মানে একটু হলেও দেখার জন্য ও যেত সেখানে ডেমরাতে। তো ঘুরে বেড়ানোর পরে চলে গেছে, বাসায় বলে গেছে। তো এই দিনেই অর্থাৎ 4 ফেব্রুয়ারি রাত্র 11:30টায় আমরা পরবর্তী যে ইনফরমেশনগুলো পেয়েছি, 11:30টার সময় ওরা কল্যাণপুর হানিফ কাউন্টার থেকে টিকিট কাটছে। ওর নামেই 2টো টিকিট এন্ট্রি করা, আমরা ওয়ালিউল্লাহর নামেই। তাহলে মুকাদ্দিসের সাথে ওর সম্পর্কটা বা কোন পর্যায়ে ছিল? ওরা কি ক্লাসমেট ছিল? ক্লাসমেট, সেম এইজের। তো ওরা মূলত এসেছিল মুকাদ্দাস একটা কালচারাল প্রোগ্রামকে বেস করে। ও আবার একটু ওইমনা ছিল, ইসলামিক কোন কালচারাল কি প্রোগ্রামে এসেছিল, যে দিনের বেলায় আলাদা থাকলেও রাতে আবার যাওয়ার সময় ওরা একত্রিত হয়েছে। মানে মুকাদ্দেস এবং ওয়ালিউল্লাহ একসাথে টিকিট কেটেছে। এই টিকিটটা একই নামে 2টো টিকিট, C12 বা C23 এরকম হবে। তো ওরা এখানে উঠলো 11:30টায়। আপনার সাথে আপনার ভাইয়ের দেখা হলো? না, আমার দেখা হয়নি। ওরা উঠে গেল।
তো আর এইটা বিশ্ববিদ্যালয়ের এই যে সংগঠন, এই প্রশাসন তারা জানতো না, মানে সাংগঠনিক কোনো ট্যুর ছিল না, ওটা একেবারেই ইন্ডিভিজুয়াল ট্যুর ছিল, পার্সোনাল ট্যুর ছিল। পার্সোনাল ট্যুর ছিল। তো রাতের বেলায় তো আমরা আসলে আর কথা হয় নাই, আমাদের হওয়ারও কথা না, কিন্তু সকালবেলা আমাদেরকে দুই একজন ফোন করে যে ওলি চলে গেছে, কোনো খোঁজখবর পাওয়া যায় কিনা। তো এই যখন কথা, তখন আমরা ফোন বিভিন্ন জায়গা থেকে ট্রাই করলাম, আত্মীয় স্বজন বা কোথায় ছিল আসছিল এগুলো খোঁজ নিলাম, তো কোথার থেকেও আমরা সন্ধান পাচ্ছিলাম না। তো মুকাদ্দাসের ছোট কাকা আব্দুল হাই ভাই, তখন উনি বেশ ইয়াং ছিলেন, সম্ভবত এই মৌচাকের কোথাও থাকতেন এখানে। তো ওনার সাথে আমরা মিলে যাই একত্রে, যে সন্ধান করার জন্য কোথায় কীরকম, এই সন্ধানে নেমে যাই আমরা। তখন যেহেতু সন্ধান পাচ্ছিলাম না, জানতে জানতে জানলাম, নানানভাবেই জানার চেষ্টা করছি। আশুলিয়া থানা এবং কল্যাণপুর এই দুই জায়গাতে যোগাযোগ করলাম, বাইদাবাই শুনলাম যে এরা এইরকম হানিফ বাস থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীকে র্যাব এবং ডিবি পরিচয় দিয়ে গাড়ির থেকে ওদেরকে নামিয়ে নিয়েছে। কোথায় এটা, কোন জায়গাটায়? এটা হচ্ছে আশুলিয়ার এই দিকটাই, অর্থাৎ বাস ছেড়ে যাওয়ার পরে, কল্যাণপুর থেকে বাস ছেড়ে যাওয়ার পরে 12টা ওভার হয়ে গেছে তখন। তো আমরা আশুলিয়া থানায় একটা জিডি করি সকাল ভোর রাতে ওই দিন, অর্থাৎ 5 তারিখে দারুসালাম থানায় সম্ভবত আমরা প্রথম জিডি করেছিলাম, একেবারেই ফজরের আগে আগে আমার মনে আছে। আমি একটা জিডি করি এবং ওই আব্দুল হাই ভাই মুকাদ্দাসের ছোট কাকা উনিও একটা জিডি করেন, 2 থানায় আমরা 2টা জিডি করি তখন। এভাবে আমাদের মূলত এই শুরু হয় ওকে সন্ধান করা। এরপরে আমরা বেশ কিছুদিন এই কাজটা চালিয়ে যাই। পরের দিন বা 2-1 দিন পরেই, যেহেতু র্যাবের পরিচয় দিয়েছে, আমরা র্যাব হেডকোয়ার্টারে গেলাম। তৎকালীন ডিজি সম্ভবত মুখলিসুর রহমান স্যার, ওনার কাছে আমরা গেলাম আবেদন নিয়ে যে এরকম এরকম। আব্বাও তখন বাড়ির থেকে এসেছিলেন, আব্বাও আমার সাথে ছিলেন। উনি খুবই আমাদেরকে আশ্বস্ত করলেন যে না, যদি এরকমটা হয় আমি যেভাবে হোক খোঁজ করে ওদেরকে সন্ধানে দেওয়ার ব্যবস্থা করব। তা আমরা আসলে খুবই আশ্বস্ত হয়েছিলাম ওনার ব্যবহারে, কিন্তু আসলে কিছুই হয়নি। এর 2-1 দিন পরে আমরা আইজিপি হাসান মাহমুদ খন্দকার এট দ্যাট টাইম, তখন হাসান মাহমুদ খন্দকার আইজিপি আমার এখনো মনে আছে, খুব আমরা দৌড়দৌড়ি করেছিলাম। তবে সেই সময় পলিটিক্যাল যে অবস্থাটা চলছিল, তাতে আমাদের আত্মীয় স্বজন কেউ আমাকে সাপোর্ট দেয় নাই যে আমি আবার এই তদবির করি। কিন্তু আমার আসলে ভাই, আপন ভাই, আমি এটা মানতে পারি নাই। আমি বললাম, ভাই যদি ভাইয়ের জন্যই আমি নামতে না পারি, তো আর কে নামবে? আর তো কেউ নামবে না। সুতরাং আমি সবাইকেই কারো কথা না শুনেই মাঠে নেমেছিলাম। তবে সংগঠন থেকে আমাদেরকে তখন হেল্প করছিল, আমাকে বলছিল যে মোবাইল নাম্বারটা না দেওয়ার জন্য। ওরা একটা মোবাইল নাম্বার আমাকে দিয়ে দিল যে এই মোবাইল নাম্বারটা আপনি মুখস্থ করে সব জায়গায় লিখবেন, কারণ সব জায়গায় গেলেই তো নাম্বার লিখতে বলে। জি, বাই দ্য ওয়ে আমি বলি যে এই কথাটা আব্দুল হাই ভাইকেও বলেছিলেন, কিন্তু উনি ওনার নিজের মোবাইল দেওয়াতে পরবর্তীতে এনএসআই বা বিভিন্ন সংস্থার থেকে ওনার উপরে এতটা প্রেশার হচ্ছিল যে উনি আসলে ওই সময় আর ঢাকায় থাকতে পারেন নাই, দেশে চলে গেছিলেন। আপনারা কি হানিফ পরিবহনের সাথে কথা বলেছিলেন যে গাড়িতে এই মুকাদ্দিস এবং ওয়ালিউল্লাহ যাওয়ার কথা কুষ্টিয়ায়? জি জি, আমরা যেই গাড়ি থেকে র্যাব এবং ডিবি পরিচয়ে তাদেরকে নামিয়ে নিয়ে যাওয়া হলো, জি আমরা ওখানে গিয়েছি। কি স্টেটমেন্ট পেলেন তাদের কাছ থেকে? এটাই বলছে যে আমাদের এখান থেকে গেছে, ওদের ইয়ের থেকে নাম বের করে দিল এবং ওই লোকেশনটার কথাও বললো যে ওখানে এই ঘটনাটা ঘটছে। এবং আরও অবহিত করি আপনাকে যে আমাদের আজকে আপনাদের এনটিভিতে এসছি, এনটিভি তৎকালীন সময় একটা বড় সাক্ষাৎকার আমাদের নিয়েছিল, আব্বা তখন ছিলেন। তখন ফখরুল আলম কাঞ্চন ভাই, ক্রাইম ওয়াচে অন এয়ার হয়েছে, ক্রাইম ওয়াচ আমার কাছে ওটা এখনো আছে, উনি বা আপনাদের এখান থেকে হানিফ কাউন্টারে গিয়েছিল, তাদের স্টেটমেন্ট এনটিভি নিয়ে এসেছিল, আমরা তো আনছি। কি বলেছিল তারা, মানে র্যাব কি বলে এদেরকে নামিয়ে নিল? এদের বিষয়ে অভিযোগ আছে, এই এতটুকু বলেই ওদেরকে। আর বাসে তো আসলে কেউ কথা বলার সাহস পায় না, পোশাকই যদি থাকে। এদের বিষয়ে
কমপ্লেইন আছে, কথা আছে বলে নামিয়ে নিয়ে গেল। আর ওরা তো সামনেই ছিল, 312 এই সব সিরিয়ালে। এর বাহিরে ওরা আসলে আর বলতে পারে না কিছু, এতটুকুই বলছে। আপনার ভাই এবং মুকাদ্দিসের অপরাধটা কি ছিল? আসলে এই বিশ্লেষণটা আমরা করেছি অনেক। এখন কেউ কেউ বলছে যে ওয়ালিউল্লাহর একটা পসিবিলিটি ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার, ওর গ্লোরিয়াস রেজাল্ট এবং সকলের সাথে সুসম্পর্ক সব মিলিয়ে তার এরকম একটা সম্ভাবনা ছিল। এটা তৎকালীন সময়ে যারা এই ফেসিজমের পক্ষে কাজ করছে তাদের ওই সংগঠন, ওখানকার যে সংগঠন, ছাত্র সংগঠন, এটা তারা হতে দিতে চায় না। এটা অনেকের মুখে আমরা এটা শুনছি। আর পার্সোনাল ওর সাথে কারো কোনো সম্পর্কের অবনতি ছিল, ঝগড়া ছিল, এরকম ছেলে সে না। কারণ আমি ওই এলাকায় অনেক হাঁটছি ইসলামী, আমি ওখানে তখন এমফিল করি, আর সেই সুবাদে আমার মাঝে মধ্যেই তো যাওয়া লাগতো। আমি কোনো দোকানে, কোনো জায়গায় এক কাপ চা খেয়ে বিল দিতে পারতাম না যে আপনি অলির বড় ভাই, আপনি চা খেয়ে বিল দিবেন, এটা হবে না। তো এই যে তার পপুলারিটি, তার ভালো জানা, সেই মানুষের পার্সোনাল কোনো শত্রু হতে পারে, এটা বিশ্বাসযোগ্য নয়। এমনকি আত্মীয় স্বজন বা অন্যদের কাছে আমি এতটা জনপ্রিয় না, আমি একটু নির্লিপ্ত থাকি, কিন্তু ও সকলের কাছে খুবই পপুলার, মিশুক। এবং ও তো ভেরি গুড লুকিং, আপনি ওর ছবিগুলো দেখলে বুঝতে পারবেন। দেখতেও খুব ভালো ছিল, আচার আচরণটাও ওরকম ছিল। এই যে আপনার ছোট ভাই, আপনারা 5 বোন 2 ভাই, জি, আপনি ভাইয়ের ভিতরে বড়, সকলেরই বড়, আপনি সবার অভিভাবক, সবাইকে দেখে শুনে রাখতেন। সেইখানে আপনার একটা ভাই হঠাৎ করে মানে হাওয়া হয়ে গেল, কি বলেন? পরিবারকে সান্ত্বনা দেন কি বলে? কোথায় ভাইকে খুঁজে বেরিয়েছেন এই দীর্ঘ 12 বছর ধরে? আসলে আমরা তো বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্টের শেষ পর্যায়ে পর্যন্ত হতাশ হয়েছিলাম। কারণ এই ওদের দুজনকে নিয়ে এই গুমের ইতিহাসে বাংলাদেশে প্রায় 700-র মতো মানুষ এই এত বছরে 9 থেকে নিয়ে 24 পর্যন্ত গুম হয়েছে, 600+, 700 নিয়ারেবল। এই দুটো নিয়ে যতটা মিডিয়া কভারেজ বা অন্যান্য হয়েছে, ইলিয়াস আলী গুম হওয়ার আগ পর্যন্ত এত বেশি কোনোটা নিয়ে হয়নি। ইলিয়াস আলীটা পলিটিক্যালি একটু বেশি হয়েছে পরবর্তীতে, উনি অনেক বড় নেতা ছিলেন, বড় লিডার হওয়ার কারণে নানান পর্যায়ে। তো হাইকোর্টে আমরা দুটো রিটও করেছিলাম। অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি রিট করেছিলেন এটা। তৎকালীন সময়ে জাস্টিস আকরাম হোসেন, জাস্টিস আউয়াল, এই নামে সম্ভবত ও বেঞ্চে তারা সহকারী অ্যাটর্নি জেনারেলের সহ অন্যদেরকে একটু ধমকও দিয়েছিলেন যে তোমরা রাষ্ট্র এটা কি শুরু করেছো। কাজে এই পর্যন্ত মনে হয় না সবাই যেতে পারছে। এবং আপনাদের মিডিয়া জগৎকে আমি ধন্যবাদ জানাবো। তৎকালীন বাংলা ভিশন, এনটিভি সহ ইসলামিক টিভি, দিগন্ত টিভি অনেক কভার করেছে এই বিষয়টা। কাজে আমরাও মাঠে ছিলাম, আর এরা বেশ কষ্ট করেছে এদের দুইজনকে কেন্দ্র করে পুরো দেশকে। তো এই যে কাজটা আমরা করতে পেরেছিলাম এবং কোনোভাবেই ইনফরমেশন পাচ্ছিলাম না, তো সেক্ষেত্রে চেষ্টায় আমাদের ত্রুটি ছিল এটা বলা যায় না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের দিকে আমরা তাকিয়ে রয়েছি। আমি শুধু টেকনিক্যালি আব্বা আম্মার সাথে এই বিষয়টা নিয়ে কখনো কথা বলি না, কারণ আব্বা এটা কষ্টটা সহ্য করতে পারেন না। বিশেষ করে আমার মা অতটা তখনই বৃদ্ধ হয়ে গেছেন এমন না, কিন্তু ওর গুম হওয়ার পরে মায়ের ফিজিক্যাল ফিটনেসটা, তার মেমোরিটা খুব স্বাভাবিক নেই। কিন্তু আমি এটা বুঝেও কখনো ডিসক্লোজ করিনি এবং এই বিষয় নিয়ে কথা বলিনি। যখনই কথা উঠছে আমি প্রসঙ্গ পাল্টাই নিয়েছি। বোনদের সাথে কথা হয়, ভগ্নিপতিদের সাথে কথা হয়, অন্য অন্য আত্মীয় স্বজনের সাথে কথা হয়, কিন্তু আমি আব্বা আম্মার সাথে এরকম কথা বলি নাই। শুধু দোয়ার উপরে নির্ভর করে থাকছে, কারণ আর তো সন্ধান করার জায়গা আসলে কোথায়। ভাইকে পাওয়ার জন্য কোথায় কোথায় গিয়েছেন?
আমাদের তৎকালীন যে সংস্থাগুলো এনএসআই, ডিবি, র্যাব, পুলিশ, মিডিয়া, পত্রিকাগুলোর অফিস, এইগুলোর সবই তো আমরা সম্ভাব্য সব জায়গায় গিয়েছি, সব জায়গায়। এবং তার ক্লাসমেটরা, তার শিক্ষকরা সহ আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনার যদি মনে নিশ্চয়ই থাকবে যে সপ্তাহে কয়েকদিন করে করে মানববন্ধন হতো, আমরা সেই সব জায়গায় উপস্থিতি আমাদের ছিল। প্রেস ক্লাবে, এখানে মানববন্ধন হয়েছে প্রেস ক্লাবের সামনে। কাজে আমরা শুধু পরিবার তা না, বিশাল এক জনগোষ্ঠী ওদের সন্ধানের জন্য কাজ করেছে এবং আমরা সারাক্ষণ তাদের সাথে থাকার চেষ্টা করেছি। কারণ শুধু আমরাই না, ওরাও ব্যথিত হয়েছে। এবং খুবই ভালো লাগার বিষয় যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই পরীক্ষাটা, সকল শিক্ষার্থীর পরীক্ষা থামিয়ে রেখেছিল, যে যদি আসে ওয়ালি মুকাদ্দাস যদি আসে তাহলে পরীক্ষাটা ওদেরকে নিয়েই হবে। এটা বিরাট ব্যাপার, আমরা তা বোধ করি। আইনানুগ বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হলো। জি, যদি সেই সময়ে আপনারা যাদেরকে দায়িত্বশীল মনে করে আপনার ভাইকে এবং মোকাদ্দেসকে খোঁজার জন্য সাক্ষাৎ করেছিলেন র্যাব প্রধান, পুলিশ প্রধানের কাছে, যদি তারা আন্তরিক হতো তাহলে কি খুঁজে বের করা সম্ভব হতো না? 100%। এখানে আমি একটা বিষয় উল্লেখ করি, আন্তরিকতা শুধু মুখে ছিল, ভিতরে ছিল না, এটা বেশ প্রমাণিত। হাইকোর্ট কয়েকবার ডিরেকশন দিল যে এটা করো। এর মধ্যে একটি ডিরেকশন ছিল যে ওদের মোবাইলের কল লিস্টটা কোম্পানির থেকে নিয়ে এসো। তো এক সপ্তাহ সময় দিল, 9টা নম্বর হাতে লিখে নিয়ে এসছে, কিন্তু কোম্পানির থেকে আনেনি। আবারও সময় দেওয়া হলো, সম্ভবত এপ্রিলের 4 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। সেই 9টা নাম্বারই আবার হাতে লিখে নিয়ে আসছে, কিন্তু কোম্পানির থেকে কল লিস্টটা আনা হয়নি। কারণ এটা কি খুব কঠিন ছিল? এটাই তো উচিত ছিল যে এদের মোবাইলে কারা কন্ট্যাক্ট করলো এদের যাওয়ার আগে পরে, মোবাইলটা কাদের কাছে ছিল। মোবাইলটা এখনও চালু আছে, এখনো চালু আছে? এখন সেই মোবাইলটা অলিউল্লাহর মোবাইলটা চলে। তো ওটা নাকি কোম্পানি কিছুদিন মোবাইল বন্ধ থাকলে পরে অন্যদেরকে দিয়ে দেয়। কোথায় উত্তরবঙ্গের এক লোক ধরে, আমি কয়েকদিন ফোন দিয়ে দেখছি, কিন্তু ওই সময় বন্ধ ছিল। কিন্তু সিডিআর তোলা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই কাজ, এবং সেটা যদি আদালত অনুমোদন দেয়, আদালত যদি নির্দেশ দেয়, আদালত তাহলে তো নির্দেশ দিতে দিল। বাধ্য। দিল না তো, তাহলে বোঝা গেল কি? যদি কল লিস্টটা দিত, ওটা নিয়ে আসলো, তো আমরা বুঝতাম যে না, তারা আন্তরিক ছিল। এবং পরবর্তীতে আমাদেরকে থ্রেট দেওয়া হলো, তখন তো আমরা বুঝতেই পারছি। কি বলা হতো? আমার সাথে সরাসরি কথা হয়নি, ওই মোকাদ্দাসের চাচা আব্দুল্লাহি ভাই, উনি আমাকে ফোনে জানালেন যে এদিকে আর মুভ করা যাবে না, আমরা ফেজ হয়ে গেছি, এটার সুযোগ নেই, আমি আপাতত বাড়িতে থাকতেছি। শান্তিনগর ছিলেন, ওখান থেকে উনি বাড়িতে চলে গেলেন। এরপরে আমারও আসলে আর যোগাযোগ হয় নাই। এবং আমি তখন এই সন্ধান করতে করতে অনেকটা পরিচিত হয়ে গেলাম। তখন আমার চাকরি চেঞ্জ হলো। আমি তখন একটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলাম। ওখান থেকে আমি এখন নারায়ণগঞ্জের যেখানে ভুইগড় দারুস-সুন্নাহ কামিল মাদ্রাসা, এখানে মূলত প্রিন্সিপাল হিসেবে অ্যাপয়েন্টেড হই। আর এই প্রতিষ্ঠানের একজন সভাপতি ছিলেন জাস্টিস, একজন বিচারপতি সিটিং। তো আমি খুব চাই না যে আমার ফ্যামিলির এই বিষয়টা প্রকাশিত হোক, এবং কিছু মানুষ এটা প্রকাশের চেষ্টাও করেছিল। তখন আমি একটু নির্লিপ্ত হয়ে গেছি, কারণ এই চাকরিটা আমার কন্টিনিউ করা সম্ভব ছিল না তাহলে আর। অথচ চাকরিটা জরুরি ছিল। চাকরি অবশ্যই জরুরি, এটা জানাজানি হয়ে গেলে, তারপরেও জানাজানি হয়ে গেলে চাকরিটা সম্ভবত করা যেত না। তাহলে আপনি বলছিলেন যে আপনার ভাইয়ের কোয়ালিটি, অর্থাৎ তিনি বিভাগের শিক্ষক হবেন, এই বিরোধের কারণে বা তিনি যেন না হতে পারেন সেজন্য যে বা যারা শিক্ষক হবে তাদের হয়ে কি রাষ্ট্রীয় বাহিনী এই গুম করবে কিনা, করতে পারে কিনা? আসলে সন্দেহ করে এ ধরনের কথা বলা তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মুশকিল, এই জন্য আমি এতদূর বলতে যাব না। এটা একটা কথা যে ওর এরকম সম্ভাবনা ছিল, কিন্তু এই কারণেই কি না সেটা আমি আসলে অনুমান করে বলতে চাচ্ছি না। এমনি ওর কি কোনো রাজনৈতিক অপরাধ ছিল? রাজনৈতিকভাবে কি
সে খুব বেশি ইনফ্লুয়েন্সিয়াল ছিল যে সরকারকে বিপদে ফেলে দিবে বা বড় কোনো গ্যাদারিং সে করবে যাতে সরকারের জন্য বিব্রত হলো, এই জন্য তাকে রাষ্ট্রীয় বাহিনী গুম করে দিল? এরকম একদমই মনে হয় না, কারণ ওর মুভমেন্টটা খুবই বন্ধুবৎসল্য, ওইভাবের অ্যাগ্রেসিভ মেন্টালিটি ও লালন করতো না, এটা ওর মধ্যে ছিল না। মুকদ্দাসকে তো আর আমি ওরকম সামনাসামনি দেখিনি, তবে যেহেতু ওর সাথে মিশতো, এই ধরনের আচরণ থাকলে তারা মিশতে পারতো না। আর ওর মধ্যে তো ছিলই না, ও তো আমার সামনে, ও যে সময় এই ইউনিভার্সিটিতে পড়ছে, তবুও আমার সামনে কখনো ভালো করে চেয়ারে বসবে এরকমটাও ও ছিল না। এতটা বিনয়ী, এতটা আখলাকি ছিল সে, মানে জি জি যা বলতো জি। এবং ও খুব চাইতো যে আমি পিএইচডি করি, এই জন্যই খুব আমাকে সারাক্ষণ ফোন দিয়ে এটা সেটা বলতো এই বিষয়গুলোতে। কাজে অ্যাগ্রেসিভ মেন্টালিটি ওর মধ্যে মোটেই ছিল না, এবং সেটা কোনো দলের সাথেই ওর ছিল এরকমটা না। যেহেতু ওর ইউনিভার্সিটির সকল টিচার যারা, তাদের সাথে আমার কথা হয়েছে একাধিকবার, বারংবার, তারা ওর প্রশংসায় পঞ্চমুখ। সেটা অন্য অন্য যে রাজনৈতিক দল আছে সেই সব টিচাররাও, এবং ওই প্যানেলের টিচার আমাদের বাড়িতে অনেকজন গিয়েছেন। কাজে ওই ধরনের মানসিকতা ওর মধ্যে ছিল, তা আমরা মনেও করতে পারি না এটা না তার। আর যদি পলিটিক্যালি এরকম কোনো বিষয় থাকতো, তা ওর থেকে সিনিয়র লিডাররা তো তখন ছিল সেখানে। আমাদের সাথে যোগ দিয়েছেন দীর্ঘ 12 বছর ধরে গুমের শিকার মুকাদ্দিসের বাবা আব্দুল হালিম। জনাব আব্দুল হালিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমার পরিবারের পক্ষ থেকেও এনটিভি পরিবারের সকলকে শ্রদ্ধা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কি হলো, আপনার ছেলেকে কারা ধরে নিয়ে গেল? আপনার ছেলের, তাদের কাছে কি দোষ ছিল যে আপনার ছেলেকে এই 12 বছর ধরে নিরুদ্দেশ করে রাখা হবে? দোষ আমি খুঁজে পাচ্ছি না। তো আমি যেটা সর্বশেষ খুঁজে পাচ্ছি তা হলো এই দেশের অন্যায়ের বিরুদ্ধে এবং ভবিষ্যৎ প্রজন্মকে, ছাত্র সমাজ বিশেষ করে এদেরকে ভালো পথ দেখাবার জন্য, অন্যায় থেকে দূরে রেখে নিজের সঠিক পথে, দিনের পথে চলাবার জন্য তার ছাত্র সমাজ তার অনেক অবদান ছিল। যেহেতু সে অনেক মেধাবী ছেলে ছিল, এ কারণে মেধাবীদের সাথে তার সম্পর্ক ভালো ছিল। তো মেধাবীদেরকে সে অন্যায় পথ থেকে অন্যায় পথে না যেতে পারে, অপরাধের পথে না হতে পারে, এর জন্য তাদেরকে সবসময় ভালো পথে রাখার জন্য, ভালো শিক্ষা গ্রহণ করার জন্য সে উপদেশ দিত এবং তাদের সঙ্গ দিত। এটাই আমার মনে হচ্ছে তার সবচেয়ে বড় অপরাধ এবং আমার দুর্ভাগ্য। তো আপনার ছেলেকে খোঁজার জন্য কোথায় কোথায় গেলেন? কি বলল তখনকার দায়িত্বশীলরা যারা রাষ্ট্র পরিচালনা করেছে? খোঁজার জন্য আমি যখন জানতে পারলাম, আমি এবং ওর মা একাত্র হয়ে ঢাকায় আসছি। 6 তারিখে 10টার দিকে আমি অবহিত হয়েছি যে ওকে পাওয়া যায় না। তা আমি এবং ওর মা আমরা বিকালবেলা রওনা দিয়ে ঢাকায় পৌঁছেছি। পরের দিন রাত্রে থেকেই খোঁজাখুঁজি শুরু হয়েছে এবং সমস্ত যারা প্রতিরক্ষা বাহিনী, পুলিশ হেডকোয়ার্টার সহ, এবং তৎকালীন র্যাবের প্রভাব বেশি ছিল, র্যাব 1 এবং 2 এবং র্যাবের যে মিডিয়া উইং ছিল, নামটা আমার এখন স্মরণ নেই, তার কাছে বিভিন্ন জায়গায় ধর্ণা দিয়েছি। সম্ভবত যদি ভুল না বলি, প্রতিরক্ষা বাহিনী 9টা সেক্টর আছে বাংলাদেশে সম্ভবত। এই সবখানেই আমি ধর্ণা দিয়েছি এবং আমার একটাই আবেদন ছিল যে আমার ছেলে যদি অপরাধী হয়ে থাকে আমাদের সামনে আনুন এবং তার অপরাধকে নির্ণয় করুন, তার সঠিক বিচার করুন, আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু তাকে যে আমাদের নজরের আড়ালে রেখে, জাতির থেকে আড়ালে রেখে তাকে গুম করা হলো, তার খোঁজ পাওয়া যাবে না, এইটা তো কোনো প্রকারে একজন সন্তানের পিতা হয়ে
আমি তো এটাকে কোনো প্রকারে আমি মেনে নিতে পারি না। এই ছিল আমার আবেদন। কিন্তু কোনোভাবেই এই 9টা বিভাগের কোনো ডিপার্টমেন্টই এটাকে সঠিক জবাব না দিয়ে বিভিন্ন কায়দায় ছলে বলে এড়াই যাচ্ছিল। বিশেষ করে র্যাবের মিডিয়া উইং মিডিয়া উইং যেটা ছিল, নামটা ভুলে গেলাম এই মুহূর্তে, উনি আমার সঙ্গে আমাকে সময় দিল অনেক। আমি এবং এই অলিউল্লাহর বড় ভাই, তার আব্বা ছিল, আমি ছিলাম, আমার ওয়াইফ ছিল, পরে আধ ঘন্টা সময় দিল আমাদেরকে। বিভিন্ন কথা বললাম, বলতে বলতে এক পর্যায়ে আমি বললাম যে দেখেন, যে বাস থেকে সে গুম হয়েছে তার যে সুপারভাইজার আছে তাকে আপনি জিজ্ঞাসা করেন কীভাবে কিনেছে। তা আগে সে অস্বীকার যাচ্ছিল। তো এক পর্যায়ে সে বলল, আমি তাকে জিজ্ঞেস করছি। তো আমি বললাম যে এত সময় বললেন যার এটা করে তো সম্পূর্ণ ভিন্নমুখী হয়ে গেল। তো জিজ্ঞাসা করছেন কী বলছে, সে কী পাইছেন। পরে সে আরে এগিয়ে বললো যে আপনিও আপনার যেহেতু সন্তান, আপনারা খোঁজাখুঁজি করেন আর আমিও চেষ্টা করি, দেখি কী করা যায়। এই বলে আমাদেরকে শেষ পর্যন্ত বিদায় দিল। তো তখন আমি বুঝলাম, আমি এবং অলিউল্লাহর আব্বা, ওনার আব্বা এবং এই খালেদ সাইফুল্লাহ এও ছিল। তো আমরা তখন বুঝে ফেললাম যে আমার ছোট ভাই আব্দুল হাই যে রিড করছে, হ্যাঁ তদবির করেছিল, এবং তার উপরে ক্ষিপ্ততার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে। সে এখন পথের ভিখারি হয়ে গেছে। কিভাবে, কেন? এই ঢাকায় ছিল, তাকে তো বিভিন্ন নির্যাতন করছে, মানে সেকে ঢাকাতে পালাই যেতে বাধ্য হয়েছে এই সময়। মানে আপনার ছেলেকে খুঁজতে গিয়ে আপনার ভাই নির্যাতনের শিকার হয়েছে, যেহেতু বাদী হয়ে হাইকোর্টে রিট করছে, এ কারণেই। এবং সেইটাকে তদবিরটা সে বেশি সেই করতেছিল, এটাই ছিল তার বড় অপরাধ। আমি যেটা উল্লেখ করেছিলাম, এক পর্যায়ে তাকে খুব কি বলতেছিলাম যে আপনার ছোট ভাই আব্দুল ছোট ভাই। তো আমরা ওখান থেকে বের হয়ে আসলাম, আসার পরের দিন আমাকে ফোন দিল, ওই মিডিয়া উইং যে ফোন দিল যে আপনি তো বোধহয় হাইকোর্টে রিট করেছেন। আমি বলি হ্যাঁ, আপনাদের কাছে তো কয়েকদিন ধর্ণা দিলাম, কিন্তু এখন আমার আর কোনো পথ নেই। আমি তো কারো বিরুদ্ধে নালিশ না, আমার বাড়ি হলো যে তাকে উদ্ধার করার, আপনাদের এটা দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব উদ্ধার করে, এটা একজন বিবেকবান জাতির কাছে এটা তাদের পাওনা, সেটা আমি চেয়েছি। এবং আপনি বলেছেন যে আপনারা চেষ্টা করেন, আমিও চেষ্টা করি, আমার চেষ্টা আমি করতেছি। এরপরে এই রিটটা যেদিন হলে পরের দিনই বোধ হয় না, একদিন দুদিন পর জানি ওইটাকে করে দিল, মানে স্থগিত করে দিল। এটা সামনে আগে তো পারবো না। আমি তখন বুঝলাম এটা সরাসরি যে তৎকালীন সেই স্বৈর সরকার শেখ হাসিনারই এটা নিজ হাতের কাজ, এটা আমি তখন ধরে নিয়েছি। তো এর থেকে অপেক্ষা করতেছিলাম এই যাবত আর কী হয়। করতে করতে এ পর্যন্ত আসলাম। তো 5 তারিখের পর আশাবাদী হয়েছিলাম যে হয়তো কিছু পাওয়া যাবে, আয়নাঘরের সন্ধান হলো। তো আমার ওয়াইফ তো প্রতিদিনই মোবাইলটাকে সামনে নিয়ে যত সময় সজাগ থাকতে রাত্রে ঘুমার আগ পর্যন্ত হয়তো কোনো নিউজ আসবে, এই অপেক্ষা আমরা ছিলাম আর কি। কিন্তু সর্বশেষ যে এখন হলো, এখন তো কোনো নিউজ পাওয়া যাচ্ছে না। তো আমরা কি যে করব, কার কাছে নালিশ দিব? মানে মানুষের অপরাধের জন্য একজন কারো কাছে তার আবেদন করার জায়গা থাকে। তো আমাদের আবেদনের জায়গা এখন মনে হচ্ছে আল্লাহ ছাড়া কোথাও বোধহয় আর নেই। এছাড়া আর কি করব? আপনারা জানার চাচ্ছেন তাই জানাচ্ছি, কিন্তু অনেক জানাচ্ছি, অনেক সাংবাদিকরা যাচ্ছে আসছে, ওই সময় তো প্রায় দিনই তাদের সামনে বসা লাগছে, তাদের সঙ্গে কথা বলা লাগছে, কিন্তু কোনো তো মানে সমাধান পাচ্ছি না। আপনার ছেলে মুকাদ্দিস, ওর সাথে আপনার কবে, কখন, কিভাবে সর্বশেষ কথা হলো? সর্বশেষ কথা হলো সম্ভবত ওর মার সাথে হয়েছে সর্বশেষ। এর আগে আমার সঙ্গে কথা হয়েছে 2 তারিখ বা 3 তারিখে, যখন ঢাকা 2012 সালের ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ, ফেব্রুয়ারি মানে 2 বা 1 তারিখে কথা হয়েছে আমার সাথে। আর ওর মার সাথে হয়েছে এরপরে, যে আমি ঢাকায় যাব, ঢাকায় গিয়ে 6 তারিখ তো শিবিরের 35 বার্ষিকী, ওই তারিখে আমি আবার ক্যাম্পাসে যাব কুষ্টিয়া, ওখান থেকে 7 তারিখে
আমি ইনশাল্লাহ বাড়ি ফিরব। এই তো ঢাকা যখন 4 তারিখে 4 তারিখ দুপুরে কথা হয়েছে ওর মার সাথে যে আমি আজকে কুষ্টিয়া রওনা দেবো রাত্রে, 7 তারিখে ইনশাল্লাহ বাড়ি আমি আসবো, এই কথা হচ্ছিল। আর যেহেতু নভেম্বরের 11 তারিখে আমার ওই মেয়েটা হয়েছে ওর ছোট মেয়েটা বিবাহ হয়েছে, ওই 7 তারিখে জামাই আসবে, জামাই আনবো, একটা অনুষ্ঠান করবো, এই জন্য ওর জন্য বাবা করছিলাম যে ও কাপড় চোপড় নিয়ে যাবে বলে আমি সব কিনবো, মানে জামাইয়ের জন্য যা লাগবে এটা আমি ম্যানেজ করবো, মানে আমার হাতে কিনবো। এই 7 তারিখে যাবে, এরপরে এটা রেডি করবে, এই আশায় ছিলাম আমার। কিন্তু 7 তারিখে আসার আগেই তো 6 তারিখে 10টা সাড়ে 10টা বা 11টার দিকে সংবাদ পেলাম যে পাওয়া যাচ্ছে না। সেই শেষ কথা আপনার সেই সাথে শেষ আপনার ছেলের। সেই শেষ কথা। আপনার সাথে আপনার ভাই ওয়ালিউল্লাহর কখন শেষ কথা হলো? এরপরে আর এই 12 বছরে আর আপনার ভাইয়ের সাথে কথা হয়নি? 4 তারিখের আমার সাথে কথা হয় নাই, 4 তারিখের আগের দিন কথা হয়েছে, তো যতদূর মনে পড়ে আমার। তো 4 তারিখেও বাসায় আসছে এটুকু শুনছি আমি। 3 তারিখে কথা হয়েছে বিশ্ববিদ্যালয়, তখনও এভাবে বাবা তো কথা বলছেন। এই ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পরে যখন এই আয়নাঘরের কাহিনী আমরা বিভিন্ন মিডিয়ায় শুনছিলাম, তারপরে খুবই মানুষ ফোন দিচ্ছিল যে অলি ভাইয়ের মুকদ্দাসের কোনো ইনফরমেশন পাওয়া গেল কিনা, আপনারা যাচ্ছেন কিনা, খোঁজ নিচ্ছেন কিনা। এটার সাথেও খুব কষ্ট পাই যখন হয়তো অনেকেই আবেগে বলে বা না বুঝে বলে, যখন আমাদের সামনেই বলে যে ওরা আর নাই, ওদেরকে মেরে ফেলছে। বা ওই যে একটা নিউজ আসলো যে ইটের ভাটার মধ্যে ফেলে দিয়ে পুড়ে ফেলছে, আপনি তো ভালোই জানেন। এই কথাগুলো আমাদের জন্য মেনে নেওয়া এত কষ্টের, কারণ মা একদিন বলছেন মানুষ তো মারাও যায়, এর থেকে অল্প বয়সেও মানুষ মারা যায়, তার কবরটা সামনে থাকে, জিয়ারত করা যায়, দোয়া করা যায়, সান্ত্বনা নেওয়া যায়। আমাদের পরিবারের, আমাদের এই বাবার সান্ত্বনা কী, মায়ের সান্ত্বনা কী? বাবা কথা বলতে গেলে বলতেই পারেন না। আমাদের সান্ত্বনা কী? এই রাষ্ট্র এভাবে তার নাগরিককে এরকম ফেলে দেয় কেন? এই রাষ্ট্র কেন আমাদেরকে এরকম অসহায় করে দিল? 20 বছর জেল খাটুক অন্যায়ের কারণে, তবু তো আমরা জানবো পানিশমেন্ট হয়েছে অপরাধের কারণে, কিন্তু এটা কেন? এর প্রতিকারের জন্য আমাদের কোনো না কোনো উদ্যোগ নেওয়া উচিত। যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি সেটা তো চাইলেও আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু পরবর্তীতেও কি এই ঘটনার পূর্ববর্তী ঘটবে এই দেশে? ভাইয়ের জন্য কি দোয়া করেন, কি চান আল্লাহর কাছে? আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া, যে অবস্থায় চলে গেছে এটা তো আসলে যদি তাদের ইন্তেকাল হয়, আমরা এখনও ওইরকম বিশ্বাসটা আমাদের আসে না ভিতরে, যে নাই, এই শব্দটা অন্যেরা বললেও আমাদের ভিতরে এটা আসলে ঢুকে না। আছে, এই স্বপ্নটাই দেখি। তবু যদি আল্লাহ ওদের হায়াত নিয়ে থাকেন তাহলে শাহাদাতের মৃত্যু, শাহাদাতের ইন্তেকাল হয়েছে এই বিশ্বাস করি, এবং আল্লাহ তাআলার কাছে এই শাহাদাতের জাযাই যেন ওরা পায়। মানে ছেলেকে তো খুঁজে ফিরছেন, মানে কি বলেন আসলে, কোথায়, কিভাবে খোঁজেন, কি প্রত্যাশাটা করেন? 5ই জুলাই আগস্টের আগে প্রত্যাশা ছিল এক ধরনের, 5ই আগস্টের পরে প্রত্যাশার রুটটা পাল্টিয়ে গেছিল, যে হয়তো নতুন কিছু আশা করতে পারি, যে আশায় দীর্ঘদিন বুক বেঁধে ছিলাম, এখন ওই আশাটা ক্ষীণ হয়ে আসছে। তবে এখন বেশি বেশি দুইটা জিনিস মন বলতেছে। একটা হলো, যদি তাদের নির্যাতনের তো শেষ নেই বুঝতেছি, যারা বের হয়েছে তাদের নির্যাতন শুনে, যাদেরকে ছেড়ে দিয়েছে তাদের নির্যাতন শুনেই বোঝা যায় যে যাদেরকে ছাড়ে নাই এর চেয়ে তো অবশ্যই অধিক নির্যাতন হয়েছে। কী পরিমাণ নির্যাতন হয়েছে অনুমান তো করতে পারছি, এটাকে সহ্য করা যাচ্ছে না। তো তারা আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের হিসেবে কবুল করুন যদি তারা না থাকে। আর এই শহীদদের রক্তের উপর দিয়ে, এই রক্তে ভেজা পথের উপর যারা চলছে, তারা যেন দ্বিতীয়বার এই বাংলার ভূমিতে জালেমের হাতে নিষ্পৃহিত না হয়।
এই জালেম আবার পুনরাবৃত্ত হোক, আর জাতিকে আবার নিষ্পৃহিত করুক, আর এরকম আচরণ করুক, জাতিকে আবার রক্তের বন্যা ভাসাক, এইটা কোনো প্রকারে যেন মানছি না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই আবেদনই আল্লাহর কাছে, মালিকের কাছে বলছি, এবং জাতির কাছে প্রত্যাশা করি তারাও সেই পথে চলুক, যেন এরকম জালেমকে আবার তারা ঠাঁই দিয়ে, ব্যক্তি স্বার্থে, সামান্য স্বার্থে এই জালেমকে আবার ঠাঁই দিয়ে এই দেশটাকে যেন আবার রক্তের সাগরে ভেসে নরকে পরিণত না করুক, এটা জাতির কাছে প্রত্যাশা, আল্লাহর কাছে এখন তো আবেদন। একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, যারা এই ধরনের অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, তাদেরকে আইনের আওতায় আনা, আপনার ভাই এবং ওনার সন্তানকে কোথায় রাখা হয়েছে, কি অবস্থায় রাখা হয়েছিল, তাদের সাথে কি আচরণ করা হয়েছে, সেটা জানার তো একটা সুযোগ তৈরি হয়েছে। এক্ষেত্রে ওরা যে সংগঠনের সাথে জড়িয়েছিল তাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আমি আসলে যোগাযোগ রক্ষা করছি বা এখনও করে যাচ্ছি। বিশেষ করে ওর রুমমেট তৎকালীন সেক্রেটারি ছিল বিশ্ববিদ্যালয় শাখার, তার সাথেও হাইকোর্টের অ্যাডভোকেট, এখন যোগাযোগ আছে। আমি ওর সাথে খুব কমিউনিকেট রাখতেছি যাতে করে কোনো মেসেজ আমাকে আসা প্রয়োজন হলে বা কি করা দরকার সেটা রক্ষা করতেছি, কিন্তু তারাও কোনো রেজাল্ট দিতে পারছে না। বিচারের জন্য কি ভূমিকা রাখছেন বা কি পদক্ষেপ নিচ্ছেন? এদেরকে খুঁজে বের করা, মামলা করছেন কিনা, অভিযোগ দিয়েছেন কিনা গুম কমিশনে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে? এটা দেওয়া হয়েছে, আমি নিজে দেইনি, তবে সংগঠন থেকে দিয়েছে, এটুকু আমি জানতে পেরেছি। মানে কি পদক্ষেপ নিচ্ছেন? পদক্ষেপ আমার ওই ছেলে, ছোট ছেলেটা যে ও বাদী হয়ে আবার মামলা দিয়েছে ওই গুম কমিশনে, অভিযোগ দায়ের অভিযোগ করেছেন? করা হয়েছে, কিন্তু ফলাফল তো এখন পর্যন্ত দেখছি না। কবে নাগাদ হবে তার নিশ্চিত পাচ্ছি না। তো এক এক সময় মনে হয় যেন এটাকেও মানে এই আবেদনও গুম করার জন্য, অর্থাৎ এইটাকে আর হারিয়ে যাবে এমন অবস্থা হয় নাকি ভাবছি। কেন এই শঙ্কাটা কেন করছেন? এই সংখ্যাটা এর জন্য, যারা এখন উপদেষ্টা কমিটিতে আছে তাদের মধ্যে কারো কারো মানে বিভিন্ন সময় বিভিন্ন কথা যেন লেভেল উল্টেয়ে যায়, তখন মনে করি যে এইটা বোধহয় আর হচ্ছে না। তো এই যে তারা কেন যে আগাইতে পারছে না, এটা কি তাদের দুর্বলতা না অন্য কোনো সমস্যা, এটা অনুমান করতে পারছি না। আর বিশেষ করে যে এই আয়নাঘর যেখানে ছিল, যত জায়গায় ছিল, আমার একটা ইচ্ছা ছিল যারা আমরা গুম পরিবারের সদস্য আছি, মা বাপ অথবা কারো বাপ হারিয়েছে, সন্তানও আছে এমনও, তারা যদি আয়নাঘরগুলো একটু সরেজমিনে আমরা একটু পরিদর্শন করতে পারতাম, হয়তোবা অন্য কেউ না বুঝলেও পিতামাতার কাছে একটা নিদর্শন থাকে। ওখানে গেলে এইখানে ছিল হয়তো কোনো লেখনী অথবা কোনো আলামত থেকে যেখানে আমার ছেলে ছিল, অথবা কিছু নিদর্শন রেখে গেছে যে আমার উপর এই অত্যাচার অথবা আমি যাচ্ছি, এটা পাওয়া যেতে পারে। এই জন্য চাচ্ছিলাম যে একটু পরিদর্শন করব, কিন্তু এই সরকার সেই পথে যে হাঁটছে আমার মনে হচ্ছে না জানি কেন। আপনার কাছে কি মনে হচ্ছে, বিচারটা কি সঠিক পথে এগুচ্ছে কিনা, নাকি কোনো ব্যত্যয় দেখছেন? সঠিক পথে এগোচ্ছে এরকম ধারণা আমার মোটেও হয় না। এর পিছনে যুক্তিও খুঁজলে পাওয়া যাবে। আসলে এই সব কাজের সাথে ইচ্ছায় অনিচ্ছায় যারাই জড়িত ছিল, তৎকালীন যে বাহিনী হোক, সেটা সরকারের নির্দেশে হোক, ওনাদের যে ব্যক্তি ইচ্ছায়, বিষয়টা তো এমন না সব, এটা একটা প্রেশার দিয়ে করানো। সেই লোকগুলো সবাই রিটায়ারমেন্টে গেছে এমন না, তারা এখনও কর্মরত, হয়তো কিছু রিটায়ারমেন্টে গেছেন। এই সব বিষয়গুলো যদি সব ডিসক্লোজ হয় বা তদন্তে আসে, তাহলে আমাদের এই সব বাহিনীর বিশাল জনগোষ্ঠী এর সাথে জড়িয়ে যাবে। এটা তো বড় মাপের একটি অন্যায়। জাতিসংঘের 2006 সালের যে কনভেনশন এই বিষয়ে গুমের, সেটা তো সেই আলোকে অথবা মানবাধিকার সংস্থাগুলো আমাদের দেশে
যে হিউম্যান রাইটস ওরা কাজ করলো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারা এই বিষয়টা নিয়ে অনেক কাজ করেছিল সেই সময়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্টারভিউ নিয়েছে, অনেকবার আমরা তাদের সাথে কাজ করেছি। তো এগুলো তো সবই বের করা সম্ভব, কারা জড়িত, কিভাবে হলো। তাহলে রাষ্ট্রের 2-4 জন যে জড়িয়ে যাবে বিষয়টা এমন না, অনেকেই জড়িত। তাতে যা হারিয়েছে রাষ্ট্র আরও বেশি হারাবে এই ধরনের একটি শঙ্কা তারা করতেই পারে। আর আমাদের দেশে তো নাগরিক অন্য যেখানে মানুষের মানবাধিকার প্রতিষ্ঠিত আছে সেখানে তো সকল মানুষ হিসাবে সম্মানিত। আর আমাদের এখানে তো পদবি বিভিন্ন নেতৃত্বের কারণে মানুষ ছোট বড় হয়। কাজে এখানে জাস্টিস বা ভালো একটা জাজমেন্ট পাওয়া খুবই কঠিন একটা বিষয় আমি বোধ করি। আমরা চাই না যে এই হতাশা আপনাদের ভিতরে থাকুক। না, আমি সরকার সঠিক পথে আগাবে এবং বিচারটা হবে, এবং যারা এখনো গুমের শিকার হয়ে আছে মুকাদ্দিস এবং শাহ ওয়ালিউল্লাহর মতো, তাদেরকে সরকার ফেরত দেবে, এটা আমরাও প্রত্যাশা করছি। আমরাও অবশ্যই। আপনিও একজন বাবা নিশ্চয়ই, আমিও এখন বাবা। তো আমি আমার আব্বাকে দেখছি মাঝে মধ্যে এখন আর বসে থাকতে পারেন না, এই যে মোনাজাত ধরেন এরকম মোনাজাত দিয়ে ঘুমিয়ে থাকেন। ছেলের অপেক্ষা, ছেলের জন্য নিশ্চয়ই তার মোনাজাতের মধ্যে ছেলে থাকবেন, এটাই স্বাভাবিক। আমি দেখি মাঝে মধ্যে এরকম থাকেন, হাত এরকম থাকে, হাত নামান না। কাজে আশা তো আমরাও করি, তার মা বাবা আমরা করি। আমরা আজকে এখানে শেষ করি। আমি ছোট্ট একটা কথা একটু, যদি আপনারা যেহেতু মিডিয়া এই বিষয় নিয়ে কাজ করতেছেন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা বিভিন্ন আপনাদের এই টক শো বিভিন্ন মাধ্যমে, এদেরকে একটু মোটিভেশন হওয়া দরকার যে আমাদের একটা নির্লোভ রাজনীতি থাকা উচিত। রাজনীতিটা যেন ভালোবাসার রাজনীতি হয়। রাষ্ট্র আমরা যে কেউ প্রতিহিংসাটা যেন না থাকে। এবং এক্ষেত্রে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এখানে মানবিক শিক্ষক নিয়োগ দেওয়া দরকার, মেধাবী শিক্ষক যারা তার নাগরিককে ভালো মানুষ হিসাবে তৈরি করতে পারবে, মোটিভেশন দিতে পারবে, ওরাই ভবিষ্যতে ভালো রাজনীতিবিদ তৈরি হবে। কাজেই ওপেন ইউনিভার্সিটির যে একটি স্লোগান আছে যে একটি জাতির ভাগ্য নির্মিত হয় শ্রেণীকক্ষে, এই শ্রেণীকক্ষ থেকে রাজনৈতিক নেতা হয়, ডাক্তার হয়, আলেম হয়, ইঞ্জিনিয়ার হয়। সেখানে রাষ্ট্রের এখান থেকেই আমাদের কারেকশনটা শুরু করতে হবে। জি, আজকে শেষ করি আমরা এখানে। আপনাদের দুজনকে ধন্যবাদ, আপনি অনেক দূর থেকে আসছেন। জি, একেবারে সংক্ষেপে যদি বলেন। সেটা হলো জাতি যারা এখন দায়িত্বশীল, যখনই যে দায়িত্বশীল থাকে সকলেই তো বাবা মা, সকলেই বাবা, সকলেই মা। তো নিজ সন্তানকে যেমন স্নেহ ভালোবাসা দেয়, ওইটাকে লক্ষ্য করে অন্যের সন্তানকে একইভাবে যদি যেদিন দেখতে পারবে সেদিন দেশে শান্তি আসবে। আমি আশা করি যারা সরকারে আছে তারাও তারা সন্তানের পিতামাতা, তারা যেন এই দিকটা লক্ষ্য করে আমাদের মনের ব্যথাটা এটা অনুভব করে এই বিচারটা যেন জাতি দেখে, এবং ভবিষ্যৎ এমন একটা বিচার যেন হয় যে বিচারে দেখে তারা বুঝে যে এই করলে, গুম করলে বা এরকম অপরাধ করলে তার শাস্তিটাই হয়। এটা জাতি জানুক, বুঝুক, এইটা আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশা সফল করার জন্য যারা আপনারা মিডিয়া উইনে আছেন এবং যেখানে দায়িত্বে আছেন, সকলের প্রচেষ্টা থাকা উচিত। এটাই আমাদের আপনাদের কাছে কাম্য। জাতির ধন্যবাদ আপনাদেরকে। এনটিভি পরিবার, বিশেষ করে আপনাকে ধন্যবাদ যে আমাদেরকে ডেকে আমাদের এই পরিবারের বিষয়গুলো জাতির সামনে তুলে ধরেছেন। এনটিভি পরিবারের সকলকে উন্নতি কামনা করছি। ধন্যবাদ। আমরা শেষ করি। জি, দর্শক, আপনারা দেখছিলেন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন আয়নাঘরের বন্দিশালা অনুষ্ঠান। আমরাও চাই একজন ভুক্তভোগী পিতা যিনি দীর্ঘ 12 বছর ধরে তার সন্তানকে খুঁজে ফিরছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন তার সন্তানের সাথে কি আচরণ করা হয়েছে সেটি যেন জানিয়ে দেয়। আরেকজন ভাই এসেছেন তার ভাইয়ের খোঁজে, তিনিও 12 বছর ধরে তার ভাইকে সন্ধান করছেন। আমরা চাই এই অপেক্ষার অবসান হোক। আমরা আগামী সপ্তাহে অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।